আজকে আপনাদের জন্য শিশির বিশ্বাসের গল্প হরিহর আত্মা। মাত্র কয়েক মিনিটের জন্য ভুটভুটি ধরা গেল না। হরিশঙ্কর যখন ঘাটে পৌঁছলেন, শেষ ভুটভুটি তখন ছেড়ে এগিয়ে গেছে অনেকটাই। রাতে খড়গলির ঘাট থেকে জিরাট যাওয়ার এটাই শেষ ভুটভুটি। অথচ রাত এমন কিছু বেশি নয়, সবে 8টা। তার উপর আজ সপ্তমী পুজো। বছর কয়েক আগেও এদিনে রাত ভোর ভুটভুটি চলত। এই বাইক চড় থেকে দল বেঁধে মানুষ পুজো দেখতে যেত ওপারে জিরাটে। জিরাট থেকেও অনেকে আসত এই বাইক চড়ের পুজোয়। তখন গোটা 5 পুজো হতো এইদিকেও। গ্রাম হলেও বাইক চড় তখন হেলা ফেলা নয়, মস্ত গ্রাম, হাজার কয়েক মানুষের বাস, 3টে স্কুল, বিডিও, পঞ্চায়েত, ইরিগেশন অফিস। একেবারে গম গম করত। কিন্তু নদীর ভাঙনের মাত্র 15 বছরের মধ্যেই সব শেষ। বাড়ি জমি হারিয়ে অনেকেই গ্রাম ছেড়ে গেছে। যারা আছে তারা দিন গুনছে, যদি কোনোদিন মা গঙ্গা ফের মুখ তুলে তাকান, সেই আশায়। এই খড়গলির ঘাটের কাছেও আগে বড় একটা পুজো হতো। এই সপ্তমীর রাতে তখন মানুষের ঢল। মেলা, দোকানপাট, নাগরদোলা, চরকি পাক আর নৌকো বাইচ। সন্ধ্যের পরে আলো রোশনায় মানুষের মেলা। আর আজ নিশুতি থমথমে রাত। ঘাটের পাশে ছোট্ট একটা দোকান, মহামায়া স্টোর। একসময় বেশ বড় ছিল এই দোকান, পাওয়া যেত সবকিছুই। এখন টিম টিম করে টিকে আছে। শেষ ভুটভুটি ছেড়ে যেতেই ঝাঁপ ফেলার তোড়জোড় করছিল বছর 15 বয়সের একটি ছেলে। হরিশঙ্করকে দেখে ভুরুকুঁচকে বলল, আরে জ্যাঠামশাই যে, তা এই রাতে? হ্যাঁ রে ভাই, একটু জিরাট যাব। কিন্তু ভুটভুটি তো ছেড়ে গেল জ্যাঠামশাই। হ্যাঁ, সে তো দেখছি। দেখি এগিয়ে কোনো জেলে নৌকো পেয়ে যাব ঠিক। ছেলেটার নাম কিশোর। বিলক্ষণ চেনে গ্রামের এই প্রবীণ মানুষটিকে। সে বললে, এত রাতে একা নৌকোর খোঁজে যাবেন? চলুন তো, আমিও সঙ্গে যাব। এই না না, সামনেই তোর পরীক্ষা। হ্যাঁ, এখন বাড়ি যা। এখন একদম সময় নষ্ট করিস না। যা, বাড়ি যা। প্রায় হাঁ হাঁ করে উঠলেন হরিশঙ্কর। বড় ভালো ছেলে এই কিশোর। বাড়িতে বাবা অসুস্থ, মা ছেলে মিলে এই দোকানের উপর নির্ভর করেই কোনো মতে টেনে চলেছে সংসার। সেই সাথে পড়াশোনা। এবার উচ্চ মাধ্যমিক দেবে। হয়তো সকালের পর পেটেও কিছু পড়েনি ছেলেটার। শহর কলকাতার ছেলেরা ভাবতেও পারবে না এসব। মানুষটার মুখের দিকে তাকিয়ে কিশোর আর কথা বাড়ালো না। কি ভেবে দোকানের কোণা থেকে হাত 2 লম্বা মোটা একটা লাঠি এগিয়ে দিয়ে বলল, এ নিন তো, এটা রাখেন। হরিশঙ্কর এবার আর আপত্তি করলেন না, বরং খুশি হলেন। রিটায়ার করেছেন আজ প্রায় 10 বছর। 70-এর কোঠায় বয়স হলেও দেখে বোঝার উপায় নেই, মনের জোরও অসাধারণ। এই শেষের ব্যাপারটা অবশ্য হরিশঙ্করের আজন্ম। খুব গরিব ঘরের মানুষ ছিলেন। এই কিশোর ছেলেটার মতোই মানুষ হয়েছিলেন খুব কষ্টের মধ্যে। তারপর স্ত্রী যখন মারা যায়, 2 ছেলে তখন একেবারেই নাবালক। কলকাতায় ভাড়া বাড়িতে থাকতেন, দেখাশোনার কেউ নেই। বলা যায় 2 ছেলের কথা ভেবে ফিরে এসেছিলেন বাইক চড়ের এই গ্রামের বাড়িতে। কষ্ট হলেও এই বাইক চড় থেকে কলকাতায় অফিস করেছেন। ফিরতে অনেক রাত হয়ে যেত, তবে তাদের ছেলেদের সমস্যা হয়নি। বাড়িতে কাজের মানুষ ছিল, আর ছিল হরনাথ। বড় ভালো মানুষ ছিলেন এই হরনাথ। হরিশঙ্করের ছেলেবেলার বন্ধু, একই ক্লাসে পড়তেন। কেউ সামান্য টিফিন আনলেও দুজনে ভাগ করে খেতেন। সবাই বলতো হরিহর আত্মা। পড়া শেষ করে হরনাথ গ্রামের স্কুলে মাস্টারি শুরু করেছিলেন। বিয়ে থা করেননি। 2 ছেলেকেই তিনি সঁপে দিয়েছিলেন তার হাতে। হরনাথ বিমুখ করেননি। হরিশঙ্করের 2 ছেলে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিদেশে বড় চাকরি করেন। বাবাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাজি করাতে পারেনি। বরং রাত দুপুরে ছেলেরা যখন বাবার খবর নিত, সামান্য বিরক্তই হতেন কখনো কখনো। আসলে 2 ছেলে বিদেশে চলে যাওয়ার পরেও হরনাথের সাহচর্যে হরিশঙ্কর কখনো একাকিত্ব বোধ করেননি। 2 বন্ধু তখনও সেই আগের মতো, সেই হরিহর আত্মা। কিন্তু হঠাৎই শেষ হয়ে গেল সব। মর্মান্তিক এক ঘটনায় হঠাৎই মারা গেলেন হরনাথ।
হরিশঙ্করের দুঃখ আরও এই কারণে যে তিনি সেই সময় দেশেও ছিলেন না। সেবার বড় ছেলে শিবশঙ্কর একরকম জোর করেই বাবাকে নিয়ে গেছিল তার সঙ্গে। যেতে বলা হয়েছিল হরনাথকেও, কিন্তু রাজি করানো যায়নি। হরিশঙ্করের এখন মনে হয় ছেলের কথায় রাজি না হলে হরনাথ এইভাবে হয়তো চলে যেত না। কথাটা ভুলও নয় খুব। ছেলেদের কাছে মাসখানেক ছিলেন হরিশঙ্কর, তার মধ্যেই ঘটে গিয়েছিল এই মর্মান্তিক ব্যাপারটা। বন্ধু চলে যাওয়ার পর সময় কাটানোর জন্য হরনাথ সন্ধ্যের দিকে নবস্বাক্ষরদের একটা স্কুলে পড়াতে যেতেন। মাইল 5 পথ, গঙ্গার পাড় ধরে সাইকেলে যাওয়া আসা করতেন। সেদিনও গিয়েছিলেন। রাতে ফেরার সময় অন্ধকারে বুঝতে পারেনি যে খানিক আগে কখন পাড় ভেঙে সেই পথ হারিয়ে গেছে নদীতে। বেশ জোরেই আসছিলেন সাইকেল নিয়ে। যদি তিনি জলে গিয়ে পড়তেন বেঁচে যেতেন হয়তো, কিন্তু শূন্যে ছিটকে উঠে মাথা ঠুকে গিয়েছিল সামনের ভাঙনকুলে শক্ত মাটিতে। ঘাড় ভেঙে তৎক্ষণাৎ মৃত্যু। হরনাথের এই হঠাৎ মৃত্যুর পরে বড্ড একা হয়ে গিয়েছিলেন হরিশঙ্কর। নইলে আজ এইভাবে একা পথে বেরোতে হয় না। কবিগানের টানে এইভাবে কতদিন রাত বিরেতে দুজনে পাড়ি জমিয়েছেন গ্রামের পথে। দিব্যি গল্পে মজে কোথা দিয়ে পেরিয়ে গেছে সময়। আসলে সেই ছেলেবেলা থেকেই দুজনেরই কবিগানের দিকে টান। কোথাও কবিগানের আসর বসেছে খবর পেলেই দুজনেই ছুটতেন। হরনাথ তো এইসব নিয়ে খানিকটা ভাবনা চিন্তাও করতেন। আসলে দুজন কবিয়ালের সাওয়ালে সামান্যতম খুঁত হলে বন্ধুকে বলতেন, এটা ঠিক হলো না রে হরি। তবে তরজা বা খেউর নয়, ওদের পছন্দ ছিল মালয়েশিয়ার সখী সংবাদ। সিনেমা টিভির জাঁতাকলে পড়ে বাংলার এসব ক্লাসিক জিনিস হারিয়ে গেছে প্রায়। তেমন উঁচু দরের কবিয়ালও আর নেই। তবু এই গ্রামের দিকে টিমটিম করে টিকে আছে এখনো। তাই কোথাও কবি গান হচ্ছে খবর পেলেই দুই বন্ধু যত দূরেই হোক ছুটতেন। অন্যথা হয়নি আজও। জিরাটের ওদিকে আজ কবি গানের আসর তা আগে জানতে পারেননি হরিশঙ্কর। আসলে হরনাথের মৃত্যু বড় একটা ধাক্কা দিয়েছে তাকে। বাড়ি থেকে আজকাল আর তেমন বের হন না। তবু আজ সপ্তমী বলে সন্ধ্যের পর পঞ্চায়েত মাঠের দিকে গিয়েছিলেন। ওখানে এখনো ছোট করে একটা পুজো হয়। খবরটা সেখানেই পেয়েছিলেন, আর তারপর দেরি করেননি এক মুহূর্ত। খবরটা যার কাছ থেকে পেয়েছিলেন সেই নন্দপাল অবশ্য বারণই করেছিলেন। আরে এত রাতে একা নাই বা গেলেন হরিশঙ্কর দা? দিনকাল ভালো নয়। কিন্তু বলা বাহুল্য হরিশঙ্কর তাতে কান দেননি। তবে ঘাটে যে ভুটভুটি পাবেন না সেটা ভাবেননি। তবে মনস্থির করতেও সময় লাগেনি। যদিও বেশ জানেন এই রাতে কোনো মাঝি নৌকো পাবেন কিনা বা পেলেও রাজি করাতে পারবেন কিনা। তবে সেসব নয়। হরিশঙ্করের মাথায় তখন পাক খাচ্ছিল হরনাথের কথা। আসলে কবিগানের সঙ্গে হরনাথের স্মৃতি জড়িয়ে আছে ভীষণভাবে। মানুষটার মৃত্যুর পর এই প্রথম চলেছেন কবিগানের আসরে। ভাবতে ভাবতে কিশোরের দেওয়া সেই লাঠি হাতে নদীর পাড় ধরে দ্রুত পথ চলছিলেন হরিশঙ্কর। পথের ধারে বেগুন ক্ষেত। লকলক করে বেড়ে ওঠা গাছে চমৎকার বেগুন ধরেছে, কিন্তু ভাঙনে ক্ষেতের অনেকটাই তলিয়ে গেছে নদীতে। বেশিরভাগ জমিতেই চাষবাস বন্ধ। ফাঁকা জমিতে কাশফুলের ঝাড় দোল খাচ্ছে বাতাসে। ছলাৎ ছলাৎ শব্দে ঢেউ আছড়ে পড়ছে পাড়ে। চাঁদের আলো যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে কোনো নৌকোর দেখা পেলেন না। কাশফুলের ফাঁকা জমিটা পার হয়ে বড় একটা আমলিচুর বাগান। কত গাছ ভেঙে নদী গর্ভে চলে গেছে, কত খেলে পড়ে দিন গুনছে। সেই বাগানের কাছে এসে হঠাৎ তার নজরে পড়ল পাড়ের নিচে ছোট্ট একটা নৌকো। শুধু তাই নয়, অদূরে বাগানে এক গাছের তলায় দুটো মানুষ। ওকে দেখেই চট করে সিঁধিয়ে গেল ঝোপের মধ্যে। তবে ব্যাপারটাকে পাত্তা না দিয়ে হরিশঙ্কর এগিয়ে যাচ্ছিলেন নৌকোর দিকে। হঠাৎ অন্ধকার ফুঁড়ে সেই লোক দুটো বের হয়ে এলো। কর্কশ গলায় বলল, হ্যাঁ বুড্ডা, ভাগি আছে। এই গ্রামেই জন্ম হরিশঙ্করের। অপরিচিত কেউ কোনোদিন এইভাবে তার সঙ্গে কথা বলেনি। আজও এই অঞ্চলে যথেষ্টই সম্মান তার। তবু ব্যাপারটা গায়ে না মেখে এগিয়ে চললেন তিনি। আর তখনই গাছপালার ফাঁকে আবঝালোই নজরে পড়ল ব্যাপারটা। জন কয়েক মানুষ ধরাধরি করে সেই ঘরের ভেতর থেকে মুখ বন্ধ একটা ভারী বস্তা নিয়ে চলেছে নৌকোর দিকে।
ব্যাপার দেখে হরিশঙ্করের বুঝতে বাকি রইল না যে লোকগুলো সাধারণ নয়। এভাবে এগিয়ে যাওয়া ঠিক হয়নি একেবারে। মুহূর্তে পিছনে ফিরতে যাবেন, লোক দুটো ছুটে এলো ওর দিকে। একজনের হাতে বড় একটা ভোজালি, আর তখনই কেউ কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, মা ডালবু ডাকো। যৌবন একবার তাড়া করে ডাকাত ধরেছিলেন হরিশঙ্কর, এত সহজে হার মানার পাত্র নন। ভোজালি হাতে লোকটা ততক্ষণে এগিয়ে এসেছে আরো। হাতের লাঠিটা ধরাই ছিল, মুহূর্তেই সেটা চালিয়ে দিলেন তার মাথা লক্ষ্য করে। আর তো চিৎকার করে মুহূর্তে লোকটা মাটিতে পড়েই স্থির হয়ে গেল। এমনটা হবে ভাবতেও পারেনি তার সঙ্গী, তবে এসব অভ্যেস আছে তার। হতবুদ্ধি ভাবটা তাই কাটিয়ে উঠতে সময় লাগলো না। মুহূর্তে নিজের কোমর থেকে বের করে আনলো একটা দেশি পিস্তল। লোকটার সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকতে পারে ভাবতেও পারেনি হরিশঙ্কর। তবু সামলে উঠে ফের হাতের লাঠিটা চালালেন। ওদিক থেকে পিস্তলটাও গর্জে উঠল সেই মুহূর্তে। এক ছলকা আগুন আর কান ফাটানো শব্দ। জ্ঞান হারিয়ে ফেলেছিলেন হরিশঙ্কর, তবে সেটা বোধহয় মুহূর্তের জন্য। চোখ মেলেই বুঝলেন পড়ে আছেন মাটিতে। পাশে একটা মানুষ, বয়স তারই কাছাকাছি প্রায়, তবে অন্ধকারে মুখটা দেখতে পেলেন না। মুহূর্তেই ধর্মড়িয়ে উঠে বসে চারপাশে তাকালেন। সেই লোক দুটোকে দেখতে পেলেন না কোথাও। মাটিতে চাপ চাপ রক্তের দাগ শুধু। হাঁ করে তাকিয়ে আছেন। পাশের লোকটা বলল, সাবাস মশাই, লাঠি দুই গায়ে সন্ধ্যা দুটোকে একবারে শেষ করে দিলেন। এলে বাজে বটে, কিন্তু কোথায় তারা? এর মধ্যেই সরে পড়ল। অবাক হয়ে বললেন হরিশঙ্কর। কি দরকার মশাই অত খোঁজের? তাতে চলুন সরে পড়ি, এরপর থানা পুলিশ হবে, ও মেলা ঝামেলা। যুক্তি মন্দ নয়, এই বয়সে এইসব হ্যাপায় না থাকাই ভালো। চটপট উঠে পড়লেন তিনি। পাশের লোকটা বলল, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। শরীরটা ফের ঝরঝরে হয়ে উঠেছে, তবু লোকটার কথা ফেলতে পারলেন না। যা কাণ্ড হলো, এরপর আর ঝুঁকি না নেওয়াই ভালো। বললেন, হ্যাঁ হ্যাঁ তাই চলুন, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, এদিকে নতুন বুঝি? লোকটা সেই কথা জবাব না দিয়ে দ্রুত পথ চলতে লাগলো। তাল দিতে না পেরে একটু পিছিয়ে পড়েছিল হরিশঙ্কর। হঠাৎ একটা ব্যাপার ঘটল। নদীর পাড় ধরে শুরু পায়ে চলা পথ। সামনের মানুষটা দ্রুত এগিয়ে চলেছেন। আবছা চাঁদের আলোয় হরিশঙ্করের নজরে পড়ল সামনের মানুষটা যেখান দিয়ে চলেছেন সেখানে বড় একটা ফাটল। সাবধান করতে যাবেন, ফাটলটা আরো হাঁ হয়ে গেল। দুলে উঠল মাটি। বিশাল চাঙড়টা ভেঙে পড়বে এক্ষুনি। ছুটে গিয়ে হরিশঙ্কর যখন তাকে টেনে আনলেন, তার প্রায় সঙ্গে সঙ্গে বিশাল চাঙড়টা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীতে। ধন্যবাদ মশাই, এ নিয়ে আরেকবার প্রাণ পেলাম। হাঁপাতে হাঁপাতে লোকটা বলল, কিন্তু সে কথা কানে গেল না হরিশঙ্করের। ততক্ষণে মানুষটার মুখের দিকে নজর পড়েছে তার। বিস্ময়ে হতবাক হয়ে বললেন, আরে আরে হরনাথ, তুই এখানে এখানে কি করে এলি? ম্লান হাসি লোকটির মুখে। কেন হাসতে নেই বুঝি? আসলে সবাই ভুল খবর দিয়েছিল তোকে। আমি মরিনি রে, মরিনি, এই তো দিব্যি দেখতে পাচ্ছিস। তবে তুই আজ না বাঁচালে অন্যরকম হয়ে যেত। কিন্তু সব এমন মিথ্যে রটালো কেন? ভুড়ো কুচকে উঠল হরিশঙ্করের। সে অনেক কথা পরে শুনিস, তবে আগে বলতো, তবে এত রাতে তুই কোথায় যাচ্ছিলিস? আর বলিস না, তুই নেই তাই একাই বের হয়েছিলাম কবি গান শুনতে। তা হলো আর? হরনাথ, হরনাথ, তুই বেঁচে আছিস? খুশিতে দুই চোখ জল জল করে উঠল হরিশঙ্করের। কবি গান? আনন্দে দুই চোখ নেচে উঠল হরনাথেরও। এই কোথায় রে, কোথায়? জিরাটের ওদিকে ষষ্ঠী তলায়। তাহলে চল যাই। হরিশঙ্করের কথা কেড়ে নিয়ে হরনাথ বললেন, কতদিন দুজনে একসাথে কবি গান দেখিনি, চল হরি চল যাই। কিন্তু যাবো কি করে? শেষ ভটভটি তো চলে গেছে, এতক্ষণ খুঁজেও তো একটা নৌকো পেলাম না। কি দরকার নৌকোর?
হরিশঙ্করের কথা তুড়ি মেরে উড়িয়ে দিলেন হরনাথ। চল হেঁটেই পার হয়ে যায়। বলতে বলতেই বন্ধুর হাত ধরে হরনাথ নেমে পড়লেন জলে। হরিশঙ্কর অবাক হয়ে দেখলেন কারো গোড়ালিও ডুবল না। দিব্যি হেঁটে চলেছেন জলের ওপর দিয়ে, সেই কতদিন আগের মতো খুশিতে গল্প করতে করতে। দুই বন্ধু চলতে লাগলেন ষষ্ঠীতলার মাঠে কবি গানের আসরের দিকে। শুনছিলেন শিশির বিশ্বাসের গল্প হরিহর আত্মা। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।